সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আলোচনায় অংশগ্রহণ করেন এই সমাজেরই বিদগ্ধজনরা, যারা এই সমাজকে নিয়ে ভাবেন, চিন্তা করেন এবং পথ দেখান। তারই অংশ হিসেবে আজ আমরা একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা জানেন যে 5ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি একটি গণবিপ্লবের মাধ্যমে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই গণবিপ্লব এবং গণ অভ্যুত্থানের নেপথ্যে আমাদের যে বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে হাজারের ওপর এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখনও পর্যন্ত তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই অসংখ্য মানুষের চিকিৎসার ভার সরকার কিছুটা গ্রহণ করেছে। এই আহতদের মধ্যে বিশেষ করে চোখ হারিয়েছেন আমাদের পরিসংখ্যান মোতাবেক ঢাকাতেই প্রায় 8 শতাধিক এবং ঢাকার বাইরে মিলে 1000-এর ওপর মানুষ চোখ হারিয়েছেন অথবা চোখে এমন মারাত্মকভাবে আহত হয়েছে যে চোখ হারিয়ে যেতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, এদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন নিয়ে কথা বলবেন বিশিষ্ট সমাজচিন্তক, চক্ষু চিকিৎসক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম। প্রফেসর ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মনের দিক থেকে ভালো নেই। হ্যাঁ, সেটি স্বাভাবিক। আমি আমার ভূমিকাতেই বলেছি যে বাংলাদেশে এই যে এত সংখ্যক মানুষ প্রাণ দিল এবং এই প্রাণ যারা দিয়েছে, যারা শহীদ হয়েছে তাদের সংখ্যা প্রায় 1000 এবং চোখ হারিয়েছেন অসংখ্য মানুষ এবং চোখে মারাত্মক ইনজুর্ড হয়েছে অসংখ্য মানুষ। এদের বিষয়ে আপনি কি বলবেন, মানে তাদের চিকিৎসার বিষয়ে? আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে এ ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে টেনে আনার জন্য। আমাদের 5ই আগস্টের পরে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে, টক শো হয়েছে, লেখালেখি হয়েছে, এই দিকটাকে এইভাবে সামনে কেউ আনেননি। কারণটা হলো এই যন্ত্রণাটা হলো নীরব যন্ত্রণা। আমি আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা আইয়ুবকে স্বৈরাচার বলি, পাকিস্তানের জেনারেল আইয়ুব ফিল্ড মার্শাল, তিনি অত্যন্ত সামরিক শাসক, লৌহ মানব বলা হতো। তার বিরুদ্ধে যখন গণবিপ্লব হয় তখন একমাত্র এখনকার বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান, শহীদ হয়েছিলেন মতিউর, এক শিশু স্কুলের ছাত্র, আর আসাদ। 2 জন লোকের মৃত্যুর বিনিময়ে কিন্তু এদেশের স্বাধীনতার যুদ্ধটা রচিত হয়েছে, ভিতটা। এরপরে 90-তে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেখানে কজন মারা গিয়েছে? হাতে গোনা কয়েকজন। অথচ গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের পোশাক গায়ে চাপিয়ে এদেরকে সরাতে আপনি যেটা বললেন, 1000 খানেক ছাত্র, যুবক, সাধারণ মানুষ, রিক্সা চালক, শ্রমিক, এদেরকে প্রাণ দিতে হয়েছে। অঙ্গহানি ঘটেছে কয়েক হাজারের, পঙ্গু হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে হাজার হাজার মানুষ। আজকে আমাদের এই যে বিজয় বা এই যে আমরা যেটা বলছি যে আমরা দ্বিতীয় স্বাধীনতা, এটার পেছনে কোরবানি অকল্পনীয়। আমরা এটাকে ওইভাবে সামনে কেউ টেনে আনছি না, আমরা টুকরো টুকরো ছবিগুলো আনছি। এতজন মারা গেছে, কিন্তু শুধু তো মারা যায়নি, আহত হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, পঙ্গু হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, চাকরি গিয়েছে, পড়াশোনার জগৎ অন্ধকার হয়ে গেছে। এই যে সামগ্রিক যে ক্ষয়ক্ষতিটা, এটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, এ তো টাকার হিসেবে তো না, সেটি সম্ভব না। আমরা বলতেছি আমার
মানে কারখানা নষ্ট হয়েছে, আমার ব্রিজ নষ্ট হয়েছে, আমার মেট্রো রেল নষ্ট হয়েছে, এটা টাকার হিসাব করা যায়, টাকার হিসাবে, এবং এটা ঠিক করা সম্ভব। জান এবং প্রাণ যাওয়ার হিসাবটা আপনি কিভাবে করবেন? মেলানো যাবে না, এটা মেলানো যায় না। এবং যারা প্রাণ দিয়েছেন জি, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়ে হাসপাতালে আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করি, এবং পরবর্তী জীবনে তারা যেন সঠিকভাবে পুনর্বাসিত হতে পারেন, আমি এই দোয়াই করি। আমার জন্য তো এর বেশি করা সম্ভব না। বিশেষ করে আপনার কাছে যেটি জানতে চাইবো যে অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, বিভিন্ন অঙ্গহানি হয়েছে, এর মধ্যে সবচেয়ে মারাত্মক যে বিষয়টি সেটি হলো যে পুলিশের করা ছড়রা গুলি এবং রাবার বুলেটে যারা চোখ হারিয়েছেন এবং চোখ মারাত্মকভাবে যারা ইনজুর্ড হয়েছেন, এদের বিষয়ে, এই সম্মানিত যোদ্ধাদের বিষয়ে আপনি কি বলবেন? তাদের কিভাবে চিকিৎসা করা হবে? এবং শুধু কিছু অর্থকড়ি দিলেই তো এটা তো পরিশোধ করা সম্ভব নয়। আপনি জাস্ট চিত্রটা একটু কল্পনা করেন, একটা ছেলে রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে, সব কিছু দেখছে, প্রকৃতিটাকে দেখছে, প্রকৃতির রংটা দেখছে, প্রকৃতির রঙের মধ্যে নিজের স্বপ্নকে মেশানোর স্বপ্নে সে রাস্তায় নেমেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলছে, স্লোগান দিচ্ছে, হঠাৎ করে তার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, এবং এই অন্ধকার চিরজীবনের জন্য। পাশেই 1 মিনিট আগে, 1 সেকেন্ড আগে যে বন্ধুর সঙ্গে কথা বলছে, তার মুখ দেখতে পাচ্ছিল, পৃথিবী দেখতে পাচ্ছিল, এই 1 সেকেন্ডের ব্যবধানে তার আর কিছু নেই, সব হারিয়ে গেল। শুধু কি দৃষ্টি হারালো, তার জীবনের স্বপ্নটা হারিয়ে গেল, তার পরিবারের একটা অবলম্বন হারিয়ে গেল। এই জিনিসটাকে আপনি একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে ছেলেটার এখন প্রতি সেকেন্ডে বেঁচে থেকেও সে এখন মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। এইটাকে যদি আমরা অনুভব করতে পারি, আমি মনে করি তাহলেই এদের প্রতি আমাদের সম্মান দেখানোটার পরিপূর্ণতা লাভ করবে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, যারা দৃষ্টি হারিয়েছে, এখানে ঢাকা শহরে আমরা আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেটা আছে, এদের হিসাব হলো এরা প্রায় 600 লোকের চিকিৎসা দিয়েছে চক্ষুর। পাশে লায়ন্স আই হসপিটাল আছে, তারা বোধহয় এরকম 150 দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে একই অবস্থা, সলিমুল্লাহ একই অবস্থা। এর বাইরে শুধুমাত্র ঢাকা শহরে অনেকগুলো হাসপাতাল আছে, যে হাসপাতালগুলোতে এই ছেলেরা গেছে। সরকারি হাসপাতালে যায়নি, কারণ পুলিশের মামলার ভয়, গ্রেফতারির ভয়, হয়রানির ভয় আছে। তারা প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়েছে সেই সময়। এই হাসপাতালগুলো কিন্তু চক্ষু রোগের চিকিৎসার, চক্ষুর এই যে স্পেশাল চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, বিশেষায়িত চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, ছিল না। ঢাকার বাইরে একই ঘটনা ঘটেছে। এটা যদি আমরা সামরিকভাবে নিয়ে আসি তাহলে এটা 1000-এর ওপরে যায় যারা বেঁচে থেকেও মৃত অবস্থায় আছে। দেখেন, পেটে যদি কিছু হয় আপনি বারবার পেট কেটে অপারেশন করতে পারবেন, কিন্তু চোখের দৃষ্টি যদি একবার যায়, এটি ফিরিয়ে আনা, এটা আর ফিরে আসবে না। সুতরাং এদের যদি মানে সেই সময়ে ওই ধরনের সুচিকিৎসার একটা ব্যবস্থা করা হতো, তাহলে হয়তো এদের এই দৃষ্টিশক্তি হারানোর সংখ্যাটা অনেক কম হতো। হয়নি পারিপার্শ্বিকতার কারণে। এখন যারা বেঁচে আছেন, এই যন্ত্রণায় ভুগছেন, তাদের দায় কে নেবে? এই দায়টা এই জাতিকে নিতে হবে। আমি রাষ্ট্রের কথা বলছি না, কারণ এই জাতিকে মুক্ত করার জন্য তাদের আজকের এই অবস্থা। সুতরাং জাতিকে রিপ্রেজেন্ট করে কি? সরকার। সুতরাং সরকারি একটা উদ্যোগ এখানে থাকতে হবে। এখন প্রশ্নটা হলো, সংখ্যাটা অনেক বড়, আগেই বলেছি, যদি এই ক্ষতিটাকে আমরা আর্থিকভাবে, অর্থের দিক থেকে প্রকাশ করতে চাই, পারবো না আমরা। এটা অসীম, এটা কোনো সীমা নেই। একটা লোক সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে, যুবক একটা, টকবগে একটা তরুণ, 18-19 বছরের, তার সামনে অনেক দিন পড়ে আছে। সে যদি 60 বছর বাঁচে, তাহলে এই 60 বছর ধরে
প্রতি সেকেন্ডে তাকে এই মৃত্যু যন্ত্রণাটা সইতে হবে, এটা একটু অনুভব করতে হবে। জি, এখন তার জন্য আপনার পরামর্শ এখন কি? যেটা হলো, সরকার কিছু দায় নিয়েছেন। কি নিয়েছেন? সরকার এদের চিকিৎসার ব্যবস্থা করেছে। জি, এটাই যথেষ্ট নয়। তাদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসন, দুটো জিনিস কিন্তু পাশাপাশি আসতে হবে। এবং আমি যতটুকু জানি ওদের অনেকের চোখ কিন্তু মানে চিকিৎসার বাইরে চলে গেছে, মানে আর চিকিৎসা করে আলো ফিরবে না। এইটা একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী আছে তাদের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ। এই দুইটা, এখন এই দুটো গ্রুপকে যদি আমরা আনি, আমাদের ব্যবস্থাপনাটা ওভাবেই করতে হবে। যারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে একদম, এদেরকে চিকিৎসা এবং আনুষঙ্গিক যে ব্যয় আছে, এটা ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে হবে, সরকারের করতে হবে। এটা সরকার অনাদিকাল করতে পারবে না, অনন্তকাল করতে পারবে না। সুতরাং কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম সরকারকে নিতে হবে, পরিকল্পনা। আজকাল বিজ্ঞান এমন জায়গায় পৌঁছেছে যে চোখে কিছুই দেখে না, সেও কিন্তু চক্ষুষ্মান, তারও দৃষ্টি আছে, তারও দৃষ্টি। ওই জায়গায় সরকারকে হাত দিতে হবে, মানে তাদের বিকল্প ভাবে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে তাদেরকে পুনর্বাসিত করা, যেন তারা তাদের পরিবার, আমাদের সমাজ বা জাতির গলগ্রহ হয়ে না থাকে। এটা তো আপনি ছাত্রদের বিষয়ে হয়তো বললেন যে তাদেরকে, আমি বলছি, কিন্তু এটা গেল একটা দিক। এবং যারা ছাত্র, এটা বিকল্প পড়াশোনার ব্যবস্থা আছে তাদের জন্য, সেই ব্যবস্থা যেতে হবে। এবং এরা ছাত্ররা কিন্তু এই ব্যবস্থাটাকে খুব সহজেই মানিয়ে নিতে পারবে, এটা এক। এখন যারা ছাত্র নয়, বিভিন্ন অফিস আদালতে কাজ করতেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই, শ্রমজীবীদের জন্য হলো তাদের চিকিৎসা করে তাদেরকে পুনর্বাসন করানো। যেমন হয়তো কোথাও একটা দোকান করে দেওয়া হলো তাকে, কারণ ওখানে তাকে বসে কাজ করতে হবে, এবং চিকিৎসাটা এমন হতে হবে যেন সেই দোকানটা পরিচালনা করতে পারে, চালাতে পারে। সে তো রিক্সা চালাতে পারবে না, একজন রিক্সাওয়ালা, সে তো রিক্সা চালাতে পারবে না। কিন্তু একজন অন্ধ ব্যক্তি তো দোকান কিভাবে চালাবে? এটা করতে পারে। এটা ওই শিক্ষাটাই তাদেরকে দিতে হবে। কারণ সে একটা নির্দিষ্ট পরিধির বাইরে যেতে পারবে না, এই নির্দিষ্ট পরিধির ভেতরে তাকে দিতে হবে, এক। 2 নম্বর হলো, সরকারের একটা ছিল এর আগে, নির্দেশনা ছিল, সেটা হলো যে বিভিন্ন অফিস আদালতে অন্ধ ব্যক্তিদেরকে চাকুরির ব্যবস্থা করতে হবে কয়েকটা জায়গায়। একটা হলো বিশেষ করে টেলিফোন অপারেটর, এটা তারা করতে পারে। সুতরাং এখন তো অ্যানালগ সিস্টেম উঠেই গেছে, কিন্তু তারপরে কিন্তু প্রত্যেক অফিসেই একটা PABX সিস্টেম আছে, বিকল্প। এই জায়গাটাতে তাদেরকে পুনর্বাসিত করতে পারে। ব্যাংকের এই যে PBX গুলো আছে, স্কুল কলেজগুলোতে আছে, বিভিন্ন অফিসে আছে, কর্পোরেট, বাংলাদেশের যতগুলো কর্পোরেট হাউস আছে, আমি বিশ্বাস করি ওনারা যদি এই ছেলেদের দায় নেন, যে এরা যদি সরকার এদেরকে ব্যবস্থা করে দেয়, এদের এমপ্লয়মেন্টটা খুব সহজ হয়ে যাবে। 3 যেটা হলো, সেটা হচ্ছে সব কিছুই সরকারকেই করতে হবে এমন নয়, এটা তো নয়। সরকারের সঙ্গে এই আন্দোলনের যারা বেনিফিশিয়ারি, তাদেরকে এখন এখানে দায় বহন করতে হবে। আমি রাজনৈতিক দল, যারা ফেসিবাদ দ্বারা মানে দারুণভাবে দমিত হয়েছিলেন, এখন যেটা হয়েছে, এই আন্দোলনের ফসলটা সরাসরি বেনিফিশিয়ারি কিন্তু রাজনৈতিক দলগুলো। সুতরাং তাদেরকে তো কিছু তো দায় বহন করতেই হবে। এই দায় তারা নৈতিকভাবে অস্বীকার করতে পারেন না। সুতরাং আমাদের যেসব ভাই এই আন্দোলন করতে গিয়ে তাদের দৃষ্টি হারিয়েছেন, অন্ধ হয়েছেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন, এদের টোটাল সংখ্যাটাকে ভাগ করে যে মূল ধারার যে রাজনৈতিক দলগুলো আছে, এরা যদি কিছু কিছু ভাগ করে নেয়, ইতিমধ্যে কিছু হয়েছে, আমরা দেখেছি, দায়িত্ব নিয়েছে, অনেক দলই নিয়েছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু সবাই নেয়নি। এটা সবাই যদি নেয়, দায়টা কমবে, বোঝাটা কমবে। এরপরে যেটা আছে, বাংলাদেশে অনেকগুলো NGO আছে এবং দৃষ্টির ক্ষেত্রে কাজ করে,
এরকম এনজিও সংখ্যাই সবচেয়ে বেশি। জি। এই এনজিওগুলোর ভিতরে কিছু দেশীয় এনজিও আছে, কিছু আন্তর্জাতিক এনজিও আছে। এই এনজিওগুলোকে এগিয়ে আসতে হবে। জি। তার মানে টোটাল যে দায়টা আছে, এই দায়টাকে যদি আমরা ভাগ ভাগ করে সবাই এটা দায়টা বহন করার একটা পরিকল্পিত রাস্তায় হাঁটি, তাহলে দেখা যাবে যে আমাদের এই যোদ্ধারা সমাজে অনুগৃহীত হয়ে থাকবে না, সমাজের দায় হয়ে থাকবে না। এরা সমাজকে আবার নতুন করে সমাজ গঠনে এই দেশের অর্থনীতির ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আর নইলে সারা জীবন তারা অনুগৃহীত হয়ে থাকবে এবং প্রতি সেকেন্ডেই তারা নতুন করে মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। যে এটা আমরা কোনোভাবেই এটা হতে দেওয়া উচিত হবে না। তার কারণ হলো যে তারা তো আমাদের মুক্তির জন্যই এই দেশ থেকে এই দেশের মানুষকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্যই তারা এই ত্যাগ স্বীকার করেছেন, এবং এটি তাদেরকে এক সেকেন্ডের জন্য বুঝতে দেওয়া উচিত হবে না জাতিগতভাবে। না, হবে না, কারণ তাদের কাছে পাশে থাকতে হবে, তাদেরকে বুঝতে দিতে হবে সে একা নয় সমগ্র, এবং সে স্বাভাবিক জীবনযাপন যেভাবে করতে পারত, মানে চোখ না হারানোর আগে, এখনো সেটা করতে, সেটা সেইভাবে তাকে করতে। এখন এরা হলো বীর যোদ্ধা। জি, তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। তাদের তালিকা সংরক্ষণ এখনই করে এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করতে হবে। অবশ্যই স্বীকৃতি, জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, জাতিগতভাবে স্বীকৃতি। যোদ্ধা হিসেবে 2024-এর যে বিজয়, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় এসেছে, তার স্বীকৃতি তাদেরকে আমরা খুব দ্রুত দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। এখন সর্বশেষ আপনার কাছে জানাই যে এটি আপনি বিভিন্নভাবে বলেছেন, সাধারণ মানুষ যারা, আপনি সরকারের কথা বলেছেন, কর্পোরেট হাউসের কথা বলেছেন, এরপর রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন, পাশাপাশি যারা সাধারণ মানুষ, বিত্তশালী, তাদের কোনো ভূমিকা এখানে আছে কিনা, এই পরামর্শের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। দেখেন, বিত্তশালীদের বিত্তটা কিন্তু তাদের নয়, মানে ইসলামে বিশ্বাসী তাদের ক্ষেত্রে কিন্তু এটা নৈতিক দায় আছে যে এই সম্পদ তাদের একার নয়, এই সম্পদে ওদেরও অধিকার আছে, যারা এখন অধিকারবিহীন, যারা দৃষ্টিহীন তাদের অংশ আছে। এই অনুভূতিটাকে সামনে রেখে আমি মনে করি এদের জন্য বিত্তশালীরা, বিভিন্ন কর্পোরেট আছে, শিল্পপতিরা আছে, তারা একটা, তাদের যেমন অর্গানাইজেশন আছে, বিজিএমই আছে, বিসিসিআই আছে, এরকম তারা একটা কর্পোরেট তহবিল তৈরি করতে পারেন, যে তহবিলটা এদের চিকিৎসা পুনর্বাসনের কাজে ব্যবহৃত হবে। 1, 2 হলো এদের অফিসে যে একটু আগে যেটা বললাম, অ্যাটলিস্ট টেলিফোন অপারেটর, এটা বসে থেকে করা যায়, এটার জন্য এক ঘর থেকে আরেক ঘরে যেতে হয় না। এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থারও একটা পরামর্শ যে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা দৃষ্টিহীন তাদেরকে এইসব কাজে লাগান। এবং বাংলাদেশ সরকারও একটা প্রজ্ঞাপনা আছে, নীতিমালা আছে যে যে কোনো অফিসে এই চাকুরি দেওয়ার ক্ষেত্রে এই সব জায়গাগুলোতে দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকাটা খুবই জোরালো হওয়া উচিত, তাদেরকে খুবই মানে অ্যাক্টিভ, কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। তো আমি যেটা বিশ্বাস করি, এই যে সামগ্রিকভাবে যদি আমরা সবাই হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, এবং আপনি নিজেও একজন চিকিৎসক এবং আপনার খ্যাতি রয়েছে এই চক্ষু চিকিৎসার ক্ষেত্রে। আপনি একজন সিনিয়র প্রফেসর, রিটায়ার্ড। আপনার এই কথাগুলো নিশ্চয়ই কর্তৃপক্ষ জানবেন, শুনবেন এবং মানবেন, এই আশা রেখেই আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সমসাময়িক অনুষ্ঠান। বিগত আন্দোলনে যে ভাই এবং বোনেরা চোখ হারিয়েছেন বা চোখের মারাত্মকভাবে জখম হওয়া বা আহত হওয়ার মাধ্যমে যাদের দৃষ্টি হারিয়ে যাচ্ছে, তাদের নিয়ে আজ আমরা আলোচনা করলাম এবং অনেক সুন্দর সুন্দর
পরামর্শ আমরা পেয়েছি আজকের অতিথির কাছ থেকে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। আসসালামু আলাইকুম।